হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। ভারতের ভূগোল পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা রিভিশন করছিলাম এবং রিভিশন ক্লাস নাম্বার 8, আজকে 8 নম্বর ক্লাস আমরা করব ভারতের নদ নদী সম্পর্কে। তার আগে একটু কারেকশান রয়েছে, সেটা হচ্ছে আগের দিনের ক্লাসের। তো সেটা একটু কারেকশান ফার্স্টে করে নেব, তারপরে আমরা আজকের ক্লাস শুরু করব। আচ্ছা, আগের দিন যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এখানে একটা ডেটা মিসম্যাচ হয়ে গেছে। সেটা এখানে 3100 কিলোমিটার দেশের মূল ভূমিভাগের, আগের দিন উপকূলের সমভূমি অঞ্চল পড়াচ্ছিলাম, সেখানে বলছিলাম দেশের মূল ভূমিভাগের উপকূল রেখার দৈর্ঘ্য 3100 কিলোমিটার। এইটা একটু কারেকশন হবে। এখানে 3100 লিখেছিলাম, আমিও 3100 বলে দিয়েছি। পরে যখন আমি চেক করছিলাম, ভিডিও দেখছিলাম, তখন দেখলাম যে 3100 বলা হয়েছে। তো এটা একটু ঠিক করে নিতে হবে তোমাদের, যারা আগের দিনের ক্লাসে নোট করেছে। এখানে হবে 5422.6 কিলোমিটার। 6টা বাদ দিতে পারো, 5422 কিলোমিটার আমাদের দেশের মূল ভূমিভাগের উপকূল রেখার দৈর্ঘ্য। যদি এক্স্যাক্টলি মনে রাখতে চাও তাহলে হচ্ছে 5422.6 কিলোমিটার। তো এটা প্লিজ একটু নোট করে নেবে। আর টোটাল কোস্ট লাইন অর্থাৎ ভূমিভাগ এবং দ্বীপ যেগুলো রয়েছে সমস্ত নিয়ে যদি বলা হয় কত, তাহলে 7516.6 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল সম্পূর্ণ ভারতের ভূমিভাগের উপকূল রেখার দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে ভারতের মূল ভূমিভাগের উপকূল রেখার দৈর্ঘ্য। অবশ্যই এটা তোমরা একটু নোট করে নেবে। চলো, আজকের ক্লাস আমরা শুরু করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী। ক্লাস নাম্বার 8, আজকে আমরা যে জিনিসগুলো পড়বো, যে টপিকগুলো পড়বো, সেটা হচ্ছে উত্তরের নদ নদী, পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী। এই জিনিসগুলো আজকে আমরা পড়বো। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে সমস্ত ক্লাস পরপর সাজানো রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর আমি ইন ডেপথ ডিটেলসে ক্লাস করাচ্ছি, সেগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর রিভিশন ক্লাস চলছে। মক টেস্ট প্রতিদিন, প্রতি শুক্র শনি রবিবার রাত্রি 9টায়, 9 PM প্রতি শুক্র শনি রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নিই। মক টেস্ট হয় এখানে, তোমরা অবশ্যই জয়েন হতে পারো। মক টেস্টের প্লেলিস্ট এরকম করা রয়েছে, তোমরা সেখানে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব ভারতের নদ নদী সম্পর্কে। আমাদের আগের অংশটা পুরো কমপ্লিট, ভূপ্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ বুঝে গেছি। নদ নদী অনুযায়ী ভারতের নদ নদীগুলিকে অববাহিকা অনুযায়ী 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। এই সমস্ত কিছুতে যাওয়ার আগে আমি একটা কনসেপ্ট ছোট করে তোমাদের বলে দিতে চাইছি, যেটা হচ্ছে জল বিভাজিকা। জল বিভাজিকা এই জিনিসটা কি? তোমাদের মনে কোনোদিন প্রশ্ন এসছে কিনা জানি না, বা তোমরা একটু ভেবে যদি মানে ভালোভাবে ভাবো, তাহলে দেখবে যে আমাদের ভারতের, আমি যদি ভারতের ম্যাপ একটা ইউজ করেছি, আমাদের ভারতের যে নদ নদীগুলো তাকে সমান আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি এইরকম ভাবে। একদিকের নদীগুলো সেটা সবসময় এই দিক থেকে গিয়ে, মানে উত্তর থেকে এসে এইভাবে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে। বিশেষত গঙ্গা নদী দেখতে পাচ্ছ এবং তার শাখা, তার উপনদীগুলো, সেগুলো সবই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হচ্ছে এবং দিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। অন্যদিকে আমরা যদি এই যে এটাকে একটা পাঁচিল মনে করি, এটাকে যদি আমরা একটা পাঁচিল মনে করি, দিয়ে নিচের দিকে যাই, দেখবো আবার নদীগুলো কি হচ্ছে, এখান থেকে পূর্ব দিকে বা কিছু কিছু নদী রয়েছে পশ্চিম দিকে পড়েছে। কিন্তু আমরা এইটা কোনো সময় দেখছি না যে উত্তর থেকে কোনো একটা নদী এসে দক্ষিণে এসে গেছে, বা দক্ষিণ থেকে কোনো একটা নদী উত্তরের দিকে প্রবাহিত হয়েছে। এরকম আমরা কোনোটা দেখছি না, কোনো নদীর নেই। তো এই মাঝখানের যে অংশটা, সেটা একটা পাঁচিলের মতো কাজ করছে। এর ফলে হয়তো এই জিনিসগুলো না থাকলে, এই মাঝখানে এমন একটা বিশেষ কিছু রয়েছে যেটা না থাকলে হয়তো গঙ্গা নদী আজকে আমরা যেমন দেখছি এদিকে প্রবাহিত হচ্ছে, সেরকম না হয়ে এরকম এসে এখানে পড়তে পারতো। সেইটা হচ্ছে না, কারণ মাঝখানে এমন একটা কিছু রয়েছে। তাহলে মাঝখানে কি রয়েছে? মাঝখানে রয়েছে মধ্য এবং পূর্ব ভারতের যে উঁচু ভূমি অঞ্চল, আমরা আগের দিন পড়ে এসেছি।
তাই না? এছাড়া বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এইগুলো সমস্ত কিছুকে বলা হচ্ছে জল বিভাজিকা। তাহলে এবার এই জল বিভাজিকা জিনিসটা কি? জল বিভাজিকার ডেফিনেশন যদি ভৌগোলিক টার্মে জানতে চাওয়া হয় তাহলে বলবে, বা তোমরা এটা জেনে রাখা অবশ্যই দরকার, সেটা হচ্ছে এমন একটা ভূমিভাগ, এমন একটি ভূমিভাগ যেটা দুদিকের নদীকে সম্পূর্ণভাবে আলাদা করছে। এমন একটা ভূমিভাগ, স্বাভাবিকভাবে সেটা কোনো একটা পাহাড় বা পর্বত হবে। আমি এক্স্যাক্ট ডেফিনেশন বললাম না, কারণ আমাদের বোঝা নিয়ে দরকার, কেউ ডেফিনেশন লিখতে দেবে না। তো ধরো এরকম ভূমিভাগ কি হতে পারে? একটা উঁচু পাহাড় বা মালভূমি। উঁচু বা পাহাড় বা মালভূমি এরকম রয়েছে, এদিকের নদী আর এদিকের নদী সম্পূর্ণ এই দুটোকে আলাদা করছে। এই মাঝখানের এই জায়গাটা না থাকলে হয়তো নদীটা এরকম প্রবাহিত হতে পারতো বা এরকম প্রবাহিত হতে পারতো। মাঝখানে এটা আছে বলে এই দিকের নদীটা এদিকে আসছে না, এদিকের নদীটা এদিকে আসছে না। এই জিনিসটাকে বলা হয় জল বিভাজিকা, যেটা ভারতের ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে মধ্য এবং পূর্ব ভারতের যে উঁচু ভূমি অঞ্চল, মধ্য ভারতের যে উঁচু ভূমি অঞ্চলটা এবং বিন্ধ্য সাতপুরা পর্বত যেগুলো, সেইটা জল বিভাজিকা হিসেবে কাজ করছে। এছাড়াও অনেক ছোট ছোট জল বিভাজিকা রয়েছে, সেগুলোতে আমরা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই জল বিভাজিকাটার কথা তোমাদেরকে মনে রাখতে হবে। এই অবধি আমরা আশা করছি বুঝতে পারলাম যে জল বিভাজিকা কাকে বলা হয়। এবার ভারতের নদ নদীগুলিকে তার অববাহিকার আয়তন অনুযায়ী তিনটে প্রধান ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রধান নদী অববাহিকা, মাঝারি নদী অববাহিকা এবং ছোট নদী অববাহিকা। ফার্স্ট অফ অল এই অববাহিকা জিনিসটা কি? এটা একটা নদী, তার সঙ্গে একাধিক উপনদী এসে মিশেছে, এটা তার এই মেন নদীটার উপনদী এগুলো, এবং এই নদীটা গিয়ে লাস্টে একাধিক শাখায় বিভক্ত হয়েছে, সেগুলোকে আমরা বলি শাখা নদী। এই নদীগুলো, এই সমস্ত নদীগুলো যতটা অঞ্চলে প্রভাব বিস্তার করছে সেটাকে আমরা একটা নদীর অববাহিকা বলবো। ধরো এটা হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গা নদীর গঙ্গা নদীর যে মেন শাখাটা, অর্থাৎ গঙ্গা নদী যাকে বলি, তার যে অববাহিকাটা সেটা এরকম অঞ্চল অব্দি রয়েছে। এর যে উপনদীটা রয়েছে তার একটা অববাহিকা রয়েছে এইরকম। পুরো অঞ্চলটার উপর অববাহিকা প্রভাব বিস্তার করা মানে এই অঞ্চলের এই নদীগুলো বন্যা তৈরি করে, এই অঞ্চলের উর্বরতা বাড়ায়, বিভিন্নভাবে প্রকৃতির বিভিন্নভাবে এটা এই অঞ্চলের ওপর, এই পুরো অংশটার উপর এফেক্ট করে। তো এই পুরো অংশটাকে আমরা বলবো কি? অববাহিকা, যতটা অংশের ওপর নদীটা প্রভাব বিস্তার করছে। তো এই অববাহিকা কতটা জায়গা নিয়ে অবস্থিত সেই অনুযায়ী নদীকে তিন ভাগে ভাগ করা হয় ভারতের নদীকে। সেটা হচ্ছে প্রধান নদী অববাহিকা, মাঝারি নদী অববাহিকা এবং ছোট নদী অববাহিকা। যে যতটা বড় স্থান নেবে ততটা হচ্ছে বড় অববাহিকা। এবং গঙ্গা নদীর অববাহিকা স্বাভাবিকভাবে সব থেকে বড় হবে, কারণ গঙ্গা আমাদের ভারতের মধ্যে প্রবাহিত সব থেকে বড় নদী। এমনিতে যতগুলো নদী ভারতের মধ্যে রয়েছে তার মধ্যে সব থেকে বড় সিন্ধু নদী, কিন্তু সিন্ধু নদীর অধিকাংশটাই রয়েছে পাকিস্তানে, তিব্বতে, কিন্তু গঙ্গা নদীর অধিকাংশটা রয়েছে ভারতের মধ্যে এবং এটা ভারতে প্রবাহিত সব থেকে বড় নদী। নদীর বাকি সমস্ত নদীর তথ্য সম্পর্কে জানার আগে আমরা নদীগুলোকে একটু পরপর দেখে নেব ম্যাপের সাহায্যে। এখান থেকে কোশ্চেন দেখো, সবসময় যে ট্র্যাডিশনাল কোশ্চেন আসবে এরকম নয়, কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে। এছাড়াও এখন পরীক্ষায় প্রশ্ন বিভিন্নভাবে করা হয়। যেমন এরকম ভাবে প্রশ্ন করা হয় যে পূর্ব বাহিনী নদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাও, দিয়ে চারটে নদীর নাম দিয়ে তোমাদের নিচে নাম্বার দিয়ে দেবে। তো এই ধরনের কোশ্চেনগুলো করার জন্য এইরকম ম্যাপ একান্ত প্রয়োজন। এখানে তোমরা ফার্স্ট যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্দাস নদী। আমি রেড দিয়ে একটা করে মার্ক করব, মানে অল্প অল্প মার্ক করবো, পুরো নয়। এটা হচ্ছে সিন্ধু নদী, ইন্দাস, ঠিক আছে। তার পাঁচটা উপনদী রয়েছে, মেন পাঁচটা। এটা হচ্ছে ঝিলাম, এটা চিনাব, এটা হচ্ছে রবি, বিয়াস, সুতলেজ। কোথায় রয়েছে আমরা দেখতে পেলাম। নেক্সট আমাদের ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ যে নদীটা সেটা হচ্ছে গঙ্গা নদী। এটা হচ্ছে যমুনা নদী, গঙ্গার শাখা নদী, এটা যমুনা নদী। আর এটা হচ্ছে মেন শাখা গঙ্গা নদীর, এটা গঙ্গা নদী। যমুনা নদী এসে মিশেছে, গঙ্গা নদী এভাবে প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে গেছে, আমরা সকলে জানি। এখানে রয়েছে ঘরঘরা, এটা হচ্ছে গন্ডক, এটা কোশি। এই নদীগুলোর নাম আমরা পাবো, সেই জন্য আমি জাস্ট মার্ক করছি, সব নদীর আমাদের নাম করতে হবে না। এখানে রয়েছে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী, এইভাবে এসেছে। আগের দিন আমরা বলেছিলাম যে, মানে প্রথমে আমি আলোচনা করেছিলাম যে ব্রহ্মপুত্র নদী এরকম পূর্ব দিকে প্রবাহিত হতে হতে হঠাৎ করে একটা বেন্ড নিয়ে এইভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছে, দিয়ে বাংলাদেশে চলে গেছে। আর এই জায়গাতে অবস্থিত হিমালয়েরও একটা বেন্ড, যেটাকে বলা হয় সিনটেক্সিয়াল বেন্ড। এই অবধি দেখলাম, এগুলো হলো। আচ্ছা, এখানে গঙ্গা নদীর কিছু উপনদী, চম্বল, ঠিক আছে, বেতোয়া,
সোন, ঠিক আছে, চম্বল, বেতোয়া, সোন। চম্বল নদীর উপনদী বানাস, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। লুনি নদী, এটা হচ্ছে লুনি নদী, লুনি, এটা হচ্ছে লুনি। এখানে রয়েছে সবরমতী। এইখান থেকে এবার শুরু হচ্ছে আসল খেলা, মানে পর পর তোমাদের মনে রাখতে হবে। এতক্ষণ আমরা দেখলাম মোটামুটি সবাই জানি গঙ্গা নদী, সিন্ধু নদী কোথায় অবস্থিত, কিন্তু এইখান থেকে একটা প্রবলেম পরপর জানতে হবে। এটা হচ্ছে সবরমতী, এখানে মাহি, ঠিক আছে। নেক্সট হচ্ছে নর্মদা, নর্মদা, তারপর তাপ্তি। যদি তোমাদের বলা হয় যে পশ্চিম বাহিনী নদীগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাতে, তাহলে ফার্স্টে আমরা দেখছি লুনি নদী রয়েছে, সেকেন্ড রয়েছে সবরমতী, থার্ড মাহি, ফোর্থ নর্মদা এবং ফিফথ তাপি। নর্মদা এবং তাপির মধ্যে, এই দুটোর মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা বলি কি, স্তূপ পর্বত, এবং বিন্ধ্য পর্বত এখানে অবস্থান করছে। আর বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাপি নদী। ছোট ছোট পয়েন্ট, এগুলো আমরা আগের দিন জেনে এসেছি। পশ্চিম বাহিনী নদী গেল, এবার আমরা যাব পূর্ব বাহিনীতে। পূর্ব বাহিনী নদী, এইটা আরো ইম্পর্টেন্ট। প্রথম থেকে তোমাদের আস্তে আস্তে মনে রাখতে হবে, দরকার হলে তোমাদের খাতায় আলাদা আলাদা করে 1 2 3 4 পরপর কিভাবে আছে লিখে নাও, ঠিক আছে। এখানে রয়েছে সুবর্ণরেখা, সুবর্ণরেখা, তারপরে ব্রাহ্মণী, এটা ব্রাহ্মণী নদী, সুবর্ণরেখা, ব্রাহ্মণী। তারপরে মহানদী, সুবর্ণরেখা 1 নম্বর, ব্রাহ্মণী 2 নম্বর, মহানদী 3 নম্বর। পূর্ব বাহিনী পরপর এই তিনটে পেলাম। তারপরে আসছে গোদাবরী, এটা হচ্ছে গোদাবরী নদী, 4 নম্বর গোদাবরী। তারপর কৃষ্ণা, এখানে কৃষ্ণা নদী রয়েছে 5 নম্বর, ঠিক আছে। 6 নম্বরে রয়েছে পেন্নার, 6 নম্বর পেন্নার। তারপর পেরিয়ার, এগুলোকে আমরা পড়বো না, কিন্তু এই নদীগুলোকে ডিটেলসে পড়ার এখন প্রয়োজন নেই, কোত্থেকে উৎপত্তি হয়েছে, কি হয়েছে, দরকার নেই এইগুলোর, মানে পেন্নার, পেরিয়ার, এগুলোর। কিন্তু পর পর কোনগুলো রয়েছে বারে বারে বলছি, অবশ্যই মনে রাখবে, অবশ্যই, ঠিক আছে। এটা হচ্ছে 7 নম্বর পেন্নার। তারপর সরি, এই 6 নম্বর হচ্ছে পেন্নার, 7 নম্বর হচ্ছে পালার। এটা বাংলায় আমি লিখছি, না বোঝা গেলে তোমরা লিখে নিতে পারো পালার। আর লাস্ট যেটা মনে রাখবে 8 নম্বর, সেটা হচ্ছে কাবেরী, কাবেরী, এটা হচ্ছে কাবেরী। এই কথাটা মনে রাখতেই হবে তোমাদেরকে। এছাড়াও অন্যান্য ছোট ছোট নদী রয়েছে, যেগুলো আমাদের অতটা এখন পড়তে হবে না, মানে প্রায় সবই মার্ক করে দিলাম। আরো কিছু নদী রয়েছে, তাহলে সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, পালার আর কাবেরী হলো। আমরা এই অবধি বুঝলাম। এবার আমরা এখানে পেয়ে গেছি, এগুলো হয়ে গেছে। নেক্সট আমরা যাব ভারতের উল্লেখযোগ্য নদ নদীতে কিছু ডেটা। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এক্সট্রা কিছু বলার নেই, শুধু একবার করে আপডেট করব। সিন্ধু নদ হচ্ছে উৎস হচ্ছে মানস সরোবরের কাছ থেকে। মানস সরোবর হ্রদ তিব্বতে অবস্থিত। এর কাছে একটি হিমবাহ রয়েছে যার নাম সিংকাবাব, ওকে, সিংহ খাবাব, বানান অন্যরকম হতে পারে কিন্তু উচ্চারণটা মনে রাখো, সিংখাবাব। এই হিমবাহ থেকে এটা উৎপত্তি হয়েছে। লাদাখের কাছে এটা ভারতে প্রবেশ করেছে। আগে বলা হতো জম্মু কাশ্মীর রাজ্য দিয়ে, কিন্তু এখন লাদাখ ইউনিয়ন টেরিটরি দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে। এবং পতনস্থল হচ্ছে আরব সাগর। এর বাম তীরের উপনদী বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, নুব্রা, জাস্কার। এগুলো এই বাম তীরে। 3টে নদীর বাম তীর ডান তীর মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিন্ধু নদী এবং গঙ্গা নদী, এবং এই দুটো মনে রাখলেই হবে। আর কোনোটার ডান তীরের উপনদী কোনটা, বাম তীরের উপনদী কোনটা, অত মনে রাখতে হবে না। বাম তীরের উপনদী বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, নুব্রা, জাস্কার। এবং ডান তীরের উপনদী হচ্ছে সিয়ক, গিলগিট এবং কাবুল। সিয়ক, গিলগিট এবং কাবুল। এবং এই নদীগুলোর আর একটা করে নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিতস্তা। আশা করছি তোমরা জানো, বিতস্তা হচ্ছে ঝিলাম, বিপাশা হচ্ছে বিয়াস, চন্দ্রভাগা চিনাব, ইরাবতী হচ্ছে রাভি, বা রাভি হবে অ্যাকচুয়ালি, রাভি। আর শতদ্রু হচ্ছে সুতলেজ, সুতলেজ।
এবং এই 5টা নদী পাঞ্জাব সমভূমি গঠন করেছে। এবং আগের দিন আমি যখন সমভূমি সম্পর্কে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে পাঁচটা এবং সিন্ধু 6টা নদীর মাঝখানের যে দোয়াব অঞ্চলগুলো সেগুলোর নাম। নেক্সট হচ্ছে সিন্ধু নদীর একটা ম্যাপ। দেখো এখান থেকে একটা কোশ্চেন করা হয়, সিন্ধু নদীর পরপর নদীগুলোকে সাজাতে বলা হয় উত্তর থেকে দক্ষিণে। ফার্স্ট তো অবশ্যই এটা সিন্ধু নদী, সেকেন্ড এটা ঝিলাম নদী, থার্ড চিনাব, তারপর রবি, 4 নম্বর এখানে একটা নদী দেখানো হয়নি, বিয়াস হবে, বিয়াস 5 নম্বরে হবে বিয়াস, এবং 6 নম্বরে সুতলেজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে নদী, সবকটা এসে এখানে মিলিত হয়েছে। মোটামুটি সবাই একসাথে একে অন্যের সঙ্গে মিলিত হয়ে ফাইনালি গিয়ে এখানে পাকিস্তানে একটা জায়গা রয়েছে মিঠানকোট, এই জায়গাতে এসে সব ফাইনালি সিন্ধু নদীর সঙ্গে মিলিত হচ্ছে। ওকে, আর যেটা আমরা প্রথম পেজে অববাহিকা দেখলাম, এটা হচ্ছে সিন্ধু নদীর অববাহিকা, যেটা এখানে দেখানো হচ্ছে। দেখো এখানে ম্যাপে পয়েন্ট করা হয়েছে কোন জায়গাগুলো কতটা বেশি ফ্লাড করে। যেগুলো ডিপ ব্লু দেওয়া রয়েছে সেখানে খুব বেশি ফ্লাড বন্যা হয়, একটু হালকা হলে সেটা হালকা করে। তো এত অব্দি অঞ্চলের উপরে সিন্ধু নদী প্রভাব বিস্তার করছে। তো এই পুরো এরিয়াটাকে আমরা বলবো অববাহিকা। ঠিক আছে, এই পুরো এরিয়াটাকে আমরা বলবো সিন্ধু নদীর অববাহিকা। ঠিক আছে, এবার এদের আলাদা অববাহিকা রয়েছে, এই প্রত্যেকটা নদীর আলাদা আলাদা অববাহিকা রয়েছে। এই অবধি বুঝতে পারলাম। এবার কোথায় কোন কোন নদীর সঙ্গে কে মিশেছে, দেখো এখানে রয়েছে চিনাব নদী। ফার্স্টে আমি এই নদীটা নিয়ে কথা বলছি, চিনাব নদী সিন্ধু নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এখানে চন্দ্রভাগা নদী গিয়ে সিন্ধু নদীর সঙ্গে মিশেছে এবং জায়গাটার নাম বললাম মিঠানকোট। চিনাবের সঙ্গে আবার ঝিলাম নদী মিশেছে এখানে। তারপর এটা আছে রবি নদীও এসে মিশেছে চিনাব নদীর সঙ্গে। সুতলেজও গিয়ে ফাইনালি মিশেছে চিনাব নদীর সঙ্গে। তো বলা যেতে পারে চিনাব নদী অ্যাকচুয়ালি এখানে এসে সিন্ধু নদীর সঙ্গে মিশছে, কিন্তু সবকটারই বিশেষ গুরুত্ব রয়েছে এবং সবাই সমান গুরুত্ব পালন করে বলে এইগুলোকে প্রত্যেকটাকেই বলা হয় সিন্ধু নদীর উপনদী। ওকে ওকে, নেক্সট আমাদের নদীগুলো সম্পর্কে একটু একটু জেনে নিতে হবে, ডিটেলসে নয়, খুব একটা বেশি ডিটেলস এখানে লাগে না। বিপাশা নদী, এটা উৎস রোটাং গিরিপথের কাছ থেকে। রোটাং গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছ থেকে এটার উৎপত্তি হচ্ছে। এটা পাঞ্জাবে কপুরথালা বলে একটি জায়গা রয়েছে, কপুরথালা। ঠিক আছে, এটা পাঞ্জাবে অবস্থিত এবং এই পাঞ্জাবের কপুরথালা অঞ্চলে গিয়ে এই নদীটা শতদ্রু নদীর সঙ্গে মিশেছে, সুতলেজ। ওকে, সুতলেজ নদীর সঙ্গে মিশেছে। নেক্সট হচ্ছে ইরাবতী, এটা রোটাং গিরিপথের কাছ থেকে উৎপত্তি হয়েছে এবং রোটাং গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। দৈর্ঘ্য 460 কিলোমিটার, অতটা ইম্পর্টেন্ট নয়। এর উপর অবস্থিত থেনবাঁধ। বাঁধগুলো সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো, আর একটা ক্লাস হবে, সেখানে আমরা ডিটেলস আলোচনা করবো। এটা মনে রাখো জাস্ট ইরাবতীর উপর থেনবাঁধ অবস্থিত। নেক্সট চন্দ্রভাগা, অ্যাকচুয়ালি এটা দুটো নদীর মিশ্রণ, চন্দ্র এবং ভাগা, এই দুটো নদী একত্রিত হয়ে চন্দ্রভাগা নদী উৎপত্তি করেছে। এটার উৎস বারালাচা গিরিপথের কাছে এবং বারালাচা অবস্থিত হিমাচল প্রদেশে, এখান থেকে উৎপত্তি হয়েছে। এর ওপর অবস্থিত ধুলুস্তি বাঁধ, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ধুলহস্তি। তো এই বাঁধটা এর ওপর অবস্থিত চন্দ্রভাগা নদীর উপরে। নেক্সট হচ্ছে বিতস্তার উৎস ভেরিনাক জলপ্রপাত, ভেরিনাক, কাশ্মীর উপত্যকার ভেরিনাক জলপ্রপাত। ওকে, এটা একটা জলপ্রপাত। আর নেক্সট হচ্ছে শতদ্রু বা সুতলেজ, যে নদীটা ভারতের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর উপনদীর মধ্যে, সেটা হচ্ছে সুতলেজ। এটা শিবকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল একবার, তো সেই জন্য, বা ইভেন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শিবকিলা গিরিপথ দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে। এটা উৎস হচ্ছে মানস সরোবরের কাছে রাক্ষস হ্রদ, বা অনেক জায়গায় দেখবে রাক্স। তো রাক্স হ্রদ বা রাক্ষস হ্রদ, সেখান থেকে এটা উৎপত্তি হয়েছে। দৈর্ঘ্য এটার মনে রাখতে হবে 1450 কিলোমিটার, ভারতে রয়েছে 1050। এই দুটো ডেটা তোমাদের মনে রাখতে হবে। আর ভাকরা নাঙ্গাল প্রকল্প বা ভাকরা নাঙ্গাল ড্যাম, এটা শতদ্রু নদীর ওপর অবস্থিত। আমরা ম্যাপের সাহায্যে এগুলোকে অলরেডি দেখে নিয়েছি কোথায় কোথায় অবস্থিত, মানে নদীগুলোকে দেখে নিয়েছি। নেক্সট আমরা চলে যাব ডাইরেক্ট গঙ্গা নদীতে। গঙ্গা নদীতে মেন যে কোশ্চেনটা, মানে একটা কোশ্চেন তো খুব বেশি করা হয়, সেটা হচ্ছে গঙ্গা নদীর এই 4টে উপনদী কোথায় কোথায় মিশেছে।
ঠিক আছে, এখানে একটা জায়গার নাম দেখছো বিষ্ণু প্রয়াগ, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অলকানন্দা নদী। এটা হচ্ছে অলকানন্দা নদী, নীল রং দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে অলকানন্দা নদী। বদ্রীনাথ থেকে এটার উৎপত্তি হয়েছে। অলকানন্দা, এটা হচ্ছে অলকানন্দা নদী। কেদারনাথ থেকে উৎপত্তি হয়েছে মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদীটা এসে অলকানন্দার সঙ্গে যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটার নাম রুদ্রপ্রয়াগ। এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। রুদ্রপ্রয়াগে এসে এটা মিশছে। আর একটা নদী হচ্ছে পিন্ডার নদী, এটা পিন্ডার নদী যেটা কর্ণপ্রয়াগে এসে অলকানন্দা নদীর সঙ্গে মিশছে। কর্ণপ্রয়াগে এসে অলকানন্দা নদীর সঙ্গে মিশছে। নেক্সট হচ্ছে গঙ্গোত্রী থেকে উৎপন্ন ভাগীরথী নদী। ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদীর মিশ্রণ হয়েছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে এসে এটা মিলিত হয়েছে। আর এবার যমুনেত্রী থেকে যমুনা নদী দেখানো হয়েছে। যমুনা নদী আরো পরে গিয়ে মিলিত হবে এলাহাবাদের কাছে গিয়ে, কিন্তু এই তিনটে অবশ্যই মনে রাখো। আর একটা হচ্ছে এখানে অলকানন্দার সঙ্গে বিষ্ণু প্রয়াগে এসে মিশেছে, বিষ্ণু প্রয়াগে এসে মিশেছে ধৌলি গঙ্গা নদী। একদম এই ম্যাপটা চোখের সামনে ভাসাতে হবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো এই অবধি আমরা বুঝলাম। তাহলে ফাইনালি ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহ দেবপ্রয়াগ থেকে গঙ্গা নদী নাম নিয়ে প্রবেশ, এটা কি হয়েছে, প্রবাহিত হয়েছে। আর হরিদ্বারের কাছে, এটা হরিদ্বারের কাছে এটা সমভূমিতে পড়েছে, সমভূমি। ঠিক আছে, তো গঙ্গা নদীর মধ্য প্রবাহ শুরু হচ্ছে হরিদ্বার থেকে। একটা নদীর তিনটে প্রবাহ হয়, একটা হচ্ছে উচ্চ প্রবাহ যখন সে পাহাড়ের ওপরে প্রবাহিত হচ্ছে, এই যে অংশগুলো এটা সম্পূর্ণ পাহাড়ের ওপরে পর্বতের ওপরে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে উচ্চ প্রবাহ। তো উৎপত্তির থেকে গঙ্গোত্রী থেকে হরিদ্বার অবধি এটা হচ্ছে উচ্চ প্রবাহ। হরিদ্বার থেকে রাজমহল পাহাড়, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় অবধি এটা মধ্য প্রবাহ। এর মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট যে জায়গাগুলো জানো তোমরা রয়েছে এলাহাবাদ, বারাণসী, সেই সমস্ত জায়গাগুলো। তারপর এলাহাবাদের তারপরে হচ্ছে রাজমহল পাহাড় থেকে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর যে নিম্ন প্রবাহটা সেটা অবস্থিত। তো গঙ্গা নদীর যে বদ্বীপ সেটা গঙ্গা নদীর নিম্ন প্রবাহে রয়েছে। এইগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো তোমাদের, এগুলো কনসেপচুয়াল পয়েন্ট অ্যাকচুয়ালি, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে ফ্যাক্ট। গঙ্গা নদী, এটা উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং এটা গঙ্গোত্রী হিমবাহ, গোমুখ গুহা এগুলো সবই উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ড থেকে এটা উৎপত্তি হয়েছে। পতনস্থল স্বাভাবিকভাবে বঙ্গোপসাগর, সাগর দ্বীপ বলে একটা জায়গা রয়েছে দক্ষিণ 24 পরগনাতে, সেখানে গিয়ে এই নদীটা বঙ্গোপসাগরে মিশেছে, সাগর দ্বীপ। ওকে, সাগর দ্বীপ এটা মিশেছে। দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখানো হয়, মানে বিভিন্ন বলতে পুরনো বই যদি তোমরা কেউ পড়ো তাহলে দেখবে সেখানে 2500 লেখা রয়েছে। এখন এটা 2525 কিলোমিটার, আপাতত এটাই মনে রাখো, 2525 কিলোমিটার। এর ডান তীরের উপনদী যমুনা, সোন। এছাড়াও রয়েছে হেমবতী, কেন, এগুলো সবই ডান তীরের উপনদী। আর একটা ইম্পর্টেন্ট কিছু বাদ যাচ্ছে, বেতোয়া, কেন, এইগুলো হচ্ছে ডান তীরের উপনদী। বাম তীরের উপনদী হচ্ছে গোমতী, ঘরগড়া, গণ্ডক, বাগমতী, কোশি, বুড়িগণ্ডক। ওকে, এইগুলো হচ্ছে এর বাম তীরের উপনদী। মুর্শিদাবাদ জেলার একটা জায়গা রয়েছে ধুলিয়ান। এই ধুলিয়ানে গঙ্গা নদী দুটো শাখায় বিভক্ত হয়েছে। মেন শাখাটা ভাগীরথী এবং পরবর্তীকালে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা হচ্ছে পদ্মা যেটা বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গা নদীর যে বদ্বীপ সেটা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, এটা গঙ্গা নদীর ওপর অবস্থিত। ধুলিয়ান অবস্থিত মুর্শিদাবাদে। এর ওপর ফরাক্কা বাঁধ এবং তেহরি ড্যাম অবস্থিত এই নদীর ওপরে। ড্যাম সম্পর্কে বললাম আগে, পরে আলোচনা করব ডিটেলসে। গঙ্গা নদীর সব থেকে ইম্পর্টেন্ট উপনদী হচ্ছে যমুনা, যেটা হচ্ছে ডান তীরের উপনদী। যমুনা নদী
আশা করছি পরের স্লাইডে লেখা হয়েছে। হ্যাঁ, যমুনা নদীর উৎস হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে, দৈর্ঘ্য 1376 কিলোমিটার। এইগুলোর কিলোমিটারগুলো একটু মনে রাখতে হবে, যমুনা, গঙ্গা এগুলো মনে রাখতে হবে। চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ, সিন্ধ, এটা সিন্ধ নয়, সিন্ধ। তো এইগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী। যমুনেত্রী হিমবাহ উত্তরাখণ্ডে অবস্থিত। এলাহাবাদের কাছে এটা গঙ্গা নদীর সঙ্গে মিশেছে, এলাহাবাদের কাছে এটা গঙ্গা নদীর সঙ্গে মিশেছে। তো এগুলো হচ্ছে ব্যাপার। আগের পুরনো বইতে বা পুরনো ডেটাতে দেখবে হয়তো অনেক জায়গাতে 1365ও লেখা রয়েছে, তো কাছাকাছি, অসুবিধা নেই। কি হয়, নদী তার গতিপথ চেঞ্জ করে, তার ফলে কিলোমিটার বেড়ে যায়, সেই জন্য মাঝে মাঝে এরকম ডেটা চেঞ্জ করা হয়। তো এই জিনিসগুলো যমুনা নদীর সম্পর্কে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে রামগঙ্গা, এটা গাড়োয়াল জেলা থেকে উৎপত্তি হচ্ছে। দৈর্ঘ্য অত বেশি ইম্পর্টেন্ট নয় এই সমস্ত নদীগুলোর, যমুনার ইম্পর্টেন্ট, বাকিগুলোর ইম্পর্টেন্ট নয়। 596 কিলোমিটার। কালাগড় বলে একটা বাঁধ রামগঙ্গা নদীর ওপর অবস্থিত। আচ্ছা, যমুনা নদীর সম্পর্কে আরো একটা জিনিস আমার মনে পড়লো, সেটা হচ্ছে যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী, এবং এটা একমাত্র ডান তীরের উপনদী। যমুনা নদী হচ্ছে গঙ্গার একমাত্র ডান তীরের উপনদী যেটা হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। বাকি সমস্ত যেগুলো ডান তীরের উপনদী সবগুলোই দেখবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে মিশেছে গিয়ে গঙ্গার সঙ্গে, কিন্তু একমাত্র যমুনা ডান তীরের উপনদী যেটা হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট নদী ঘরঘরা। ঘরঘরা মানস সরোবরের কাছে গুরলা মান্ডোটা বলে একটা জায়গা থেকে তৈরি হয়েছে। জায়গা না পর্বত এটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এটা নামটা পেলাম গুরলা মান্ডোটা। ঠিক আছে, 1080 কিলোমিটার, দরকার নেই জানার। এর উপনদী হচ্ছে সারদা এবং সরয়ু, এই দুটো মনে রাখতে হবে। ঘরঘরা, ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গন্ডক। গন্ডক তিব্বত নেপাল সীমান্ত থেকে উৎপত্তি হয়েছে, ভারতে রয়েছে 425 কিলোমিটার, ইম্পর্টেন্ট নয়। কালীগন্ডক, বাড়ি, ত্রিশুলি এগুলো হচ্ছে গন্ডক নদীর উপনদী। নেক্সট কোশি। কোশি এটা সরোয়াব বিহার বলা হয়, বিহারের দুঃখ বলা হতো। নেপাল হিমালয় থেকে এটা উৎপত্তি হয়েছে, নেপাল থেকে এটার উৎপত্তি হয়েছে। 730 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে। অরুণ টুমার, এটা হচ্ছে কোশি নদীর উপনদী, এবং নেপালের হনুমাননগরে একটি বাঁধ তৈরি করা হয়েছে, যে বাঁধের কারণে এখন বিহারে তুলনায় কম বন্যা হয় এই কোশি নদীর জন্য, কিন্তু আগে প্রচন্ড বেশি বন্যা হতো। এবং কোশি নদীর একটা ইম্পর্টেন্স বা এটার একটা এটা এর দিক পরিবর্তনের জন্য বিখ্যাত। কোশি নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, আবার 2 বছর পর দেখা যাবে হয়তো এখানে সরে এসছে, আবার এখানে সরে এসছে, এরকম ভাবে সরে সরে এই নদীটা প্রচন্ড বেশি ক্ষতি করতো অ্যাকচুয়ালি এই নদীটা। তো হনুমাননগর এই বাঁধটা অনেক বেশি হেল্প করেছে কোশি নদীর এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে। দামোদর নদী নেক্সট, ছোটনাগপুর মালভূমির খামারপাত, এর সম্পর্কে আমি পশ্চিমবঙ্গের ভূগোলে পড়েছি। দামোদর নদী সম্পর্কে, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে এটা উৎপত্তি হচ্ছে। হুগলি নদীতে এটা মিশেছে। বরাকর, কোনার, বোকারো, জামুরিয়া এগুলো হচ্ছে দামোদর নদীর উপনদী, এবং 541 কিলোমিটার। যেহেতু দামোদর পশ্চিমবঙ্গের নদী, সেই জন্য তোমার কিলোমিটারটা মনে রাখতে হবে। নেক্সট আমরা ব্রহ্মপুত্র নদীতে চলে যাব। এটা মানস সরোবরের কাছে অবস্থিত। চেমায়ুংদং হিমবাহ থেকে এটার উৎপত্তি হয়েছে। ওকে, দিয়ে নামচা বারোয়ার কাছে এটা ভারতে প্রবেশ করেছে। নামচা বারোয়ার কাছে এটা ভারতে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই কমন জিনিস, এগুলো আমরা সকলেই জানি। কিন্তু যেটা কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যখন চেমায়ুংদং হিমবাহ থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে, তখন সেই নদীটার নাম সাংপো, সেটার নাম ব্রহ্মপুত্র নয়, সাংপো। বুঝতেই পারছো, চীনের মধ্যে রয়েছে, তো চাইনিজ নাম সাংপো নামে পরিচিত এটা। এরপরে এটা অরুণাচল, মানে পুরো তিব্বত ঘুরে সমস্ত কিছু করে এই নামচা বারোয়ার কাছ দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে, এবং সামনেই যে রাজ্য পাচ্ছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এর নাম ডিহং। ঠিক আছে, অরুণাচলে এর নাম দিহং। এরপরে এই নদীটা প্রবেশ করেছে আসামে। আসামে এই নদীটার সঙ্গে দুটো নদী মিশেছে ডিহং নদীর সঙ্গে। একটার নাম ডিবং, একটার নাম হচ্ছে ডিবং, আর একটার নাম হচ্ছে লোহিত। ঠিক আছে, এই দুটো নদী মিশেছে ডিহং নদীর সঙ্গে, তখন আসামে এই নদীটার নাম হয়েছে ব্রহ্মপুত্র। নেক্সট এটা এবার প্রবাহিত হয়ে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে এটা যমুনা নামে পরিচিত।
বাংলাদেশে বাংলাদেশে এটা যমুনা নামে পরিচিত, এবং যমুনা নদীর সঙ্গে এসে মিশছে পদ্মা নদী, দিয়ে ফাইনালি নাম হচ্ছে মেঘনা নদী। মেঘনা অ্যাকচুয়ালি পদ্মা এবং যমুনার মিলিত প্রবাহের নাম, তো মেঘনা নাম নিয়ে ফাইনালি বঙ্গোপসাগরে পড়েছে। এটা হচ্ছে বিভিন্ন নাম। ভারতে যে নদীগুলো প্রবাহিত হয়েছে তার মধ্যে সব থেকে বড় নদী আমরা দেখেছি সিন্ধু নদী, সেকেন্ড নদী হচ্ছে ব্রহ্মপুত্র। কিন্তু ভারতের মধ্যে এটা মানে কিলোমিটার অনেক কম, 916 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। ঠিক আছে, অনেক জায়গাতে আবার 2960 হবে, অ্যাকচুয়ালি পুরোনো ডেটা অনুযায়ী 2900, এখন 2960 কিলোমিটার বলা হয়। ঠিক আছে, আর ভারতে আর 916। এগুলো নিয়ে করবে না যে আগের কোথাও অন্য কিছু পড়েছো বা অন্য বইতে অন্য পড়েছো, হয়তো সেখানে পুরোনো ডেটা দেওয়া রয়েছে, নতুন ডেটা আবার কিছুদিন পর হয়তো মানে আজ থেকে 1-2 বছর পর এই ডেটাগুলো চেঞ্জ হতে পারে। তো এগুলো নিয়ে কোনো সময় কনফিউজ হবে না। 2960 এখন মনে রাখো, 2960 কিলোমিটারের দৈর্ঘ্য। তাই জন্য এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এমনভাবে করা হয়, অ্যাপ্রক্স চাওয়া হয়, এক্স্যাক্টলি কোথাও দেখবে না চাওয়া হয়েছে, লেখা থাকবে 2900 কিলোমিটার, মানে মোটামুটি 2900, 2800, 2700, 2600 এরকম অপশানে দেবে। তো 2900 কিলোমিটার টিক করবে, এগুলো অ্যাপ্রক্সে চাওয়া হয়, ওরাও জানে, যারা কোশ্চেন করছে তারাও জানে যে এই ডেটা চেঞ্জ হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, দৈর্ঘ্যের দিক থেকে ভারতের মধ্যে যে কটা নদী রয়েছে তার মধ্যে এটা দ্বিতীয় দীর্ঘতম নদী, সিন্ধু প্রথম, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মপুত্র, কিন্তু ভারতে রয়েছে অল্প একটুখানি 916 কিলোমিটার। কিন্তু ভারতে যে কটা নদী প্রবাহিত হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি জল এটার মাধ্যমে প্রবাহিত হয়, ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে সব থেকে বেশি জল প্রবাহিত হয়। এর বাম তীরের উপনদী বুড়িডিহাং, ধানসিরি, কপিলি, এই তিনটে নদীর ডান তীর বাম তীর করে মনে রাখো, ব্রহ্মপুত্র, গঙ্গা আর সিন্ধু। বাম তীরের উপনদী হচ্ছে বুড়িডিহাং, ধানসিরি, কপিলি, এবং ডান তীরের উপনদী যমুনা, সোন। যমুনা এখানে আসবে না, যমুনা এরই নাম, ব্রহ্মপুত্রেরই নাম। ডান তীরের আরো কয়েকটা নদী মনে রাখতে পারো, সুবর্ণশিরি, মানস, সংকোষ, তিস্তা, এগুলো সবই ডান তীরের উপনদী। ওকে, আমরা অনেক দূরে গিয়ে গেছি, এই অবধি হলো। তিস্তা তয় হর্ষই হবে, তিস্তা প্রভৃতি নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী। ওকে, এর মধ্যেই মাজুলি দ্বীপ অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর ওপর মাজুলি দ্বীপ, যেটা বৃহত্তম নদী দ্বীপ। নেক্সট হচ্ছে পশ্চিম বাহিনী নদী নর্মদা। এটার উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে, এবং দুটো স্তূপ পর্বতের মধ্যিখান দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। একটা হচ্ছে বিন্ধ্য, সেকেন্ড হচ্ছে সাতপুরা। দুটো স্তূপ পর্বতের মাঝখানে যে গ্রস্ত উপত্যকা রয়েছে তার মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে নর্মদা নদী। এবং গুজরাটে একটি জায়গা রয়েছে যার নাম ভারুচ। ঠিক আছে, ভারুচের কাছে গিয়ে এটা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। আমরা ম্যাপে দেখে এসেছি, তোমরা চাইলে ম্যাপটা একবার দেখে নিতে পারো কোন জায়গায় এগুলো অবস্থিত। এটা দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার। এর উপনদী কিছু ইম্পর্টেন্ট: হিরণ, বর্ণা, কোলার, তাওয়া এবং কুন্ডিবাদ, মহেশ্বর, ইন্দিরা সাগর, সারদা সরোবর, এগুলো এর উপর অবস্থিত। বাঁধ নিয়ে পরে আলোচনা করবো, ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, ধোঁয়াধার জলপ্রপাত, এটা এই নদীর ওপর অবস্থিত, নর্মদা নদীর ওপরে। নর্মদা নদীর কোনো বদ্বীপ নেই। এর কারণটা আমি আগের দিন একটু বলেছিলাম, যে যেহেতু এটা পশ্চিম বাহিনী নদী, পশ্চিম দিকে যাওয়ার পরে পশ্চিম দিকের যে ঢালটা, পশ্চিম উপকূলের যে ঢালটা, সেটা এতটাই তীব্র যে নদীগুলো এখানে এসে প্রচন্ড ঢালের সাথে নিচের দিকে নেমে যায়। প্রচন্ড ঢাল যেহেতু, মানে ঢালটা তুলনামূলকভাবে যেহেতু বেশি, সেই জন্য এই নদীগুলো তীব্রভাবে সমুদ্রে নেমে যায়।
বদ্বীপ গঠনের একটা বড় কন্ডিশন হচ্ছে ভূমির ঢাল একদম সমান হতে হবে, একদম জিরো হতে হবে। সমুদ্র উপকূলের সঙ্গে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে ভূমির ঢাল প্রায় 0, 1 মানে একদম কম হলে তাহলে কি হবে, নদীটা আর যেতে পারবে না খুব তার যে পলিবালি নিয়ে, সে তখন এই জায়গাতে বদ্বীপ তৈরি করতে পারবে। কিন্তু এখানে ঢাল যেহেতু বেশি, সেই জন্য এই নদীগুলো কি হচ্ছে, তীব্রভাবে সমুদ্রে নেমে যাচ্ছে এবং যার ফলে সমুদ্রের জলকে কিছুটা একটু পিছনের দিকে ঠেলে দেয়। দেখলে মনে হবে যে নদীটা গিয়ে সমুদ্রের জলকে পিছনের দিকে একটু ঠেলে দিচ্ছে। এই ধরনের ভূমিভাগকে বলা হয় অ্যাস্টুয়ারি বা নদীমুখ। নদীমুখ এটা শুধু এর ক্ষেত্রে নয়, নর্মদা তাপ্তি দুটো নদীর ক্ষেত্রেই হবে, নদী মুখ বা অ্যাস্টুয়ারি তৈরি করে। নেক্সট হচ্ছে তাপ্তি নদী। মহাদেব পর্বতের মুলতাই উঁচু ভূমি বা মুলতাই পাহাড়। মহাদেব এটা পর্বত শৃঙ্গ, পর্বত শ্রেণী, আর মুলতাই হচ্ছে পাহাড়, সেখান থেকে উৎপত্তি হচ্ছে এবং এটা অবস্থিত মধ্যপ্রদেশে। খাম্বাত উপসাগরে এটা পতিত হয়েছে। 730 কিলোমিটার এটার দৈর্ঘ্য। ঠিক আছে, পূর্ণা, বেতাল, অমরাবতী, শিপ্রা এগুলো হচ্ছে এই নদীর উপনদী। ওকে, কাকড়াপাড়া আর উকাই ড্যাম এই নদীর ওপর অবস্থিত। গুজরাটে একটা জায়গা রয়েছে যার নাম সুরাট। এই সুরাট জায়গার কাছে গিয়ে এটা খাম্বাত উপসাগরে পড়েছে। ওকে, নেক্সট আমরা যাব লুনি নদীতে। এটা আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে, আজমিরের কাছে আরাবল্লী পর্বত। এবং আরাবল্লী পর্বতের কাছ থেকে, আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়নি, কাছ থেকে উৎপত্তি হয়েছে এবং খাম্বাত উপসাগরে এটা পতিত হয়েছে। এবং এখানে ছিলাম আমরা, সবরমতী নদী আরাবল্লীতে একই হয়ে গেছে। যাই হোক, কচ্ছের রনে গিয়ে লুনি নদী পড়েছে এবং দৈর্ঘ্য হচ্ছে 482 কিলোমিটার। 482 কিলোমিটার। এর উপনদী সুকরি জাওয়াই। আরাবল্লী পর্বতের এখানে একটা আনাসাগর বলে হ্রদ রয়েছে, সেখান থেকে এটা উৎপত্তি হয়েছে। আর সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকেই উৎপত্তি হয়েছে কিন্তু খাম্বাত উপসাগরে পড়েছে। এই দুটো একটু আলাদা হবে, যেটা থেকেই আমার স্ট্রাইক করলো। তো খাম্বাত উপসাগরে পড়েছে সবরমতী, আর কচ্ছের রানে গিয়ে পড়েছে লুনি, আর দৈর্ঘ্য হচ্ছে 371 কিলোমিটার। নেক্সট হচ্ছে পূর্ববাহিনী নদী, মহানদী। ছত্তিশগড়ের সিওয়া পাহাড় থেকে এটার উৎপত্তি হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 857 কিলোমিটার, এগুলো মনে রাখতে হবে অবশ্যই। মহানদী, গোদাবরী এগুলো প্রত্যেকটারই কিলোমিটার মনে রাখতে হবে। এর উপনদী হচ্ছে ইব, মান্দ, হাসদো, ওম, জাংখ, তিল এগুলো হচ্ছে এর উপনদী। আর ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ এর ওপর অবস্থিত, আর চিকরাপাড়া ড্যাম এর ওপর অবস্থিত। উড়িষ্যা রাজ্যে কটক বলে একটি জায়গা রয়েছে, খুব ফেমাস জায়গা কটক। এই কটকের কাছে গিয়ে এই মহানদী একাধিক শাখায় বিভক্ত হয়েছে এবং পূর্ববাহিনী যে নদীগুলো, যেটা একটু আগে বলছিলাম যে এই দিকের নদীগুলো প্রত্যেকটাই বদ্বীপ তৈরি করেছে, তো কটকের কাছে গিয়ে মহানদী একাধিক শাখায় বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, এবং এখানেই তৈরি করেছে একটি বদ্বীপ। এখানে একটা বদ্বীপ তৈরি করেছে। তো মহানদী নদীর বদ্বীপ এটা মহানদী নদীর বদ্বীপ নামে এটা পরিচিত। এবং মহানদী নদীর যে বদ্বীপ অঞ্চল, এখানে প্রচন্ড বেশি ধান চাষ হয়। এই জায়গাটা ধান প্রচুর চাষ হয়, তো ধান ভান্ডার বলা হয় এই জায়গাটাকে। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা নদী। ছোটনাগপুর মালভূমি থেকে, এটার সম্পর্কে আমরা দেখেছিলাম এতে পশ্চিমবঙ্গের ভূগোলে। ছোটনাগপুর মালভূমি থেকে এটার উৎপত্তি হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার। হুড্রু জলপ্রপাত এই নদীর ওপর অবস্থিত। 400 একটু বেশি হবে, এক্স্যাক্টলি 400 নয়, 430 কিলোমিটার। 430 কিলোমিটার এর লেন্থ। আর হুড্রু জলপ্রপাত এই নদীর ওপর অবস্থিত। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটা এই নদীর ওপর অবস্থিত। এবং এর একটি উপনদী হচ্ছে খড়কাই উপনদী। নেক্সট হচ্ছে গোদাবরী। মহারাষ্ট্রের ত্রম্বক মালভূমি থেকে এটা উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অন্ধ্রপ্রদেশে একটা জায়গা রয়েছে যার নাম রাজা মহেন্দ্রি। এই রাজা মহেন্দ্রি জায়গাটাতে গিয়ে গোদাবরী নদী 3টে শাখায় বিভক্ত হয়েছে এবং একটা বদ্বীপ তৈরি করেছে, এবং বদ্বীপ তৈরি করেছে এটা বঙ্গোপসাগরে পড়েছে। তো 1665 কিলোমিটার এটা লেন্থ এবং দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী। ঠিক আছে, দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী। এর উপনদী হচ্ছে মঞ্জিরা, ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, শবরী, প্রাণহিতা।
এবং এর ওপর আনিকাট বলে একটি বাঁধ অবস্থিত। নেক্সট হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে এবং এটা অবস্থিত মহারাষ্ট্রে, দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে বিজয়ওয়াড়া বলে একটি জায়গা রয়েছে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। বিজয়ওয়াড়া, ঠিক আছে। এই জায়গাতে গিয়ে এটা কি করেছে, বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে এবং একটি বদ্বীপ তৈরি করে ফাইনালি বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, কৃষ্ণা নদীর দৈর্ঘ্য এটা 1290 হবে, প্রিন্টিং মিস্টেক, 1290 কিলোমিটার। 1290 কিলোমিটার, অবশ্যই এটা মনে রাখবে, 1290 কিলোমিটার। কয়না ড্যাম, তুঙ্গভদ্রা, কয়না ড্যাম বলছি, কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, বেদবতী, এগুলো হচ্ছে এর উপনদী। কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, বেদবতী। আর নাগার্জুন সাগর ড্যাম এটা কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে কাবেরী। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটাই তো মিস করে গেছি, সেটা হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ। বিজয়ওয়াড়ার কাছে এটা বদ্বীপ তৈরি করেছে এবং এই নদী যে ধরনের বদ্বীপ তৈরি করেছে সেটা হচ্ছে বার্ড ফুড ডেল্টা বা পাখির পায়ের আকৃতি বদ্বীপ। পাখির পা আকৃতি বদ্বীপ। ব্যাপারটা কি, নর্মালি নদী কি করছে, এসে বিভিন্ন শাখায় বিভক্ত হচ্ছে এবং একটা বদ্বীপ তৈরি করছে এই জায়গাটাতে, যেটা মানে বাংলা বয়ের মতো দেখতে এবং ইংরাজিতে ডেল্টা বলে একটা সাইন রয়েছে সেটার মতো দেখতে, ইংরাজিতে বলছি সরি, গ্রিক ভাষাতে ডেল্টা বলে একটা সাইন রয়েছে, রয়েছে, তার মতো দেখতে বলে এটাকে ডেল্টা বা বদ্বীপ বলা হয়। পাখির পা আকৃতি বদ্বীপ বা ইংরেজিতে হচ্ছে বার্ড ফুট, ঠিক আছে, বার্ড ফুট, পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ। এইখানে কি হচ্ছে, এই বদ্বীপের ক্ষেত্রে সেম নদী আসছে, দিয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হচ্ছে। ওকে, বিভিন্ন শাখায় বিভক্ত হচ্ছে, কিন্তু বদ্বীপ যেটা তৈরি হচ্ছে সেটা এই নদীগুলোর সঙ্গে সঙ্গে এরকম ভাবে তৈরি হচ্ছে, মানে পুরো বয়ের মতো দেখতে হচ্ছে না, কিন্তু অনেকটা দেখতে পাখির পায়ের মতো হচ্ছে এই অংশটা, বদ্বীপ অংশটা, ঠিক আছে। এটা হচ্ছে যে সমভূমি, যে পলিমাটি জমা করে যে অংশটা তৈরি করেছে সেটা এরকম দেখতে, অনেকটা দেখতে পাখির পায়ের মতো। তো এই ধরনের ডেল্টাকে, এই ধরনের বদ্বীপকে বার্ড ফুট ডেল্টা বলা হয়। হয়তো একটা সময় এই জায়গাগুলোও জুড়ে যাবে, যখন নদী আরো পলি জমা করবে এই জায়গাতে, এটাও জুড়ে গিয়ে বয়ের মতোই দেখতে হয়ে যাবে পরে। তো এই ধরনের বদ্বীপকে বলা হয় বার্ড ফুট ডেল্টা। এবং কৃষ্ণা নদীর যে বদ্বীপ সেটা এরকম টাইপের বদ্বীপ, পাখির পা আকৃতির বদ্বীপ, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে কাবেরী নদী। পশ্চিমঘাট পর্বতের এটা হবে ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে, ব্রহ্মগিরি পর্বত থেকে। এবং ব্রহ্মগিরি পর্বত অবস্থিত কর্ণাটক রাজ্যে এটা অবস্থিত। সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে এবং গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীটা যখন তিরুচিরাপল্লীতে গেছে, তিরুচিরাপল্লীতে গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়েছে। তিরুচিরাপল্লী কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, বা ত্রিচি নামেও পরিচিত। তো তিরুচিরাপল্লী বা ত্রিচিতে গিয়ে এটা দুটো শাখায় বিভক্ত হয়েছে। একটা শাখার নাম কোলেরুন আর একটা শাখার নাম কাবেরী। এবং এই দুটো নদী একত্রিতভাবে যে বদ্বীপটা তৈরি করেছে তার নাম শ্রীরঙ্গম দ্বীপ। এটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আলাদা করে এরকম ছবি টবি এঁকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কি নদী, এদিকে হচ্ছে কোলেরুন, ঠিক আছে, কোলেরুন হয় কিন্তু কোলেরুন, আর এদিকেরটা হচ্ছে কাবেরী। কোলেরুন এবং কাবেরী নদী, এবং এরা যে দ্বীপটা তৈরি করছে তার নাম হচ্ছে শ্রীরঙ্গম দ্বীপ, ঠিক আছে। 800 কিলোমিটারের লেন্থ, পুরো 800 নয়, 805 কিলোমিটার, ওই অ্যাপ্রক্স 800 কিলোমিটার, ওরকম করেই পরীক্ষার প্রশ্ন আসবে। 805 কিলোমিটারের লেন্থ। এর উপনদী হচ্ছে ভবানী, হেমবতী, অমরাবতী, শ্রীমসা, কব্বানী। এর ওপর মেট্টুর ড্যাম অবস্থিত।
এর উপর দুটো জলপ্রপাত রয়েছে যার নাম হচ্ছে শিব সমুদ্রম এবং হেক্কানল। এই দুটো জলপ্রপাত এই নদীর উপর অবস্থিত। ওকে, আর কিছু নদীর নাম তোমাদের বলবো যেগুলো মনে রাখবে, সেটা হচ্ছে সিমসাং। এটা মেঘালয় রাজ্যে, প্রবাহিত একটি নদী। নেক্সট নদী গোমতী নদী, এটা ত্রিপুরা রাজ্যে প্রবাহিত। নেক্সট কালাদান নদী মিজোরাম রাজ্যে প্রবাহিত। তো এই নদীগুলো একটু আনকমন নদী, তো প্রশ্ন আসতে পারে এরকম কোন রাজ্যে এটা প্রবাহিত, সেই জন্য। আচ্ছা, বারাক নদী, মণিপুর রাজ্যে এটা প্রবাহিত। আচ্ছা, নেক্সট হচ্ছে দায়াং এবং দিখু বলে দুটি নদী রয়েছে। দায়াং এবং দিখু, এই দুটো নদী নাগাল্যান্ড রাজ্যে প্রবাহিত। এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে সিন্ধু। আচ্ছা, এটা যদি চাও তোমরা লিখে নিতে পারো, বা তোমাদের কাছে এটা পিডিএফ এ থাকবে না এগুলো, কারণ যেগুলো আমি লিখছি। আচ্ছা, আমি চেষ্টা করছি এগুলো পিডিএফ এ দিয়ে দেওয়ার। 1 মিনিট। আচ্ছা, আমি এগুলো পিডিএফ এও লিখে, যেরকম লেখা রয়েছে সেরকম ভাবে দেওয়া থাকবে, তোমাদের অসুবিধা নেই এটা। নেক্সট হচ্ছে সিন্ধু শতদ্রু ব্রহ্মপুত্র একই অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। সিন্ধু এবং শতদ্রু এরকম প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র এরকম প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মানব সরোবরের কাছ থেকে এটা উৎপত্তি হচ্ছে সবকটাই, কিন্তু এরা প্রবাহিত হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। আর এই নদীটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে। আচ্ছা, বিতস্তা বা ঝিলাম নদী ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে জম্মু কাশ্মীর রাজ্যে। বিতস্তা বা ঝিলাম নদী ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা তৈরি করছে। ওকে, আর সিন্ধু জল চুক্তি, এটা তোমরা জানো, সিন্ধু ইন্দাস রিভার ওয়াটার ট্রিটি 1960 সালে হয়, এবং এই অনুযায়ী সিন্ধু নদী, বিতস্তা নদী এবং চন্দ্রভাগা এই তিনটে নদীর জল ব্যবহার করতে পারে হচ্ছে পাকিস্তান, এবং বিপাশা, ইরাবতী, শতদ্রু এই তিনটে নদীর জল ব্যবহার করার অধিকার রয়েছে ভারতের। তো মোটামুটি নদ নদীগুলো এখানেই যা জানার এক্সট্রা যা পয়েন্ট সমস্ত কিছু আমি বলে দিলাম। আমি এই পিডিএফটা দিয়ে দেবো, এটা রেখে দিচ্ছি। একটু এই উপরের কয়েকটা পিডিএফ হয়তো, মানে কয়েকটা স্লাইড হয়তো একটু এরকম হয়ে গেছে, একটু দেখে নেবে, বাট এই জিনিসগুলো পেয়ে যাবে, যেগুলো লেখা রয়েছে সেগুলো পেয়ে যাবে। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আমরা কি কি পড়বো, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, তারপরে হ্রদগুলো সম্পর্কে পড়বো, রিভার ভ্যালি প্রজেক্টগুলো সেগুলো সম্পর্কে পড়বো। তো এই জিনিসগুলো আমরা পরের দিন পড়বো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমরা যদি পিডিএফটা চাও তাহলে এখানে চলে আসো, এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আর চ্যানেলের অ্যাবাউট সেকশানে দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।